TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি আমরা দুটো ভাগে ভাগ করেছি। দুটো আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে বা নিজ নিজ দেশ থেকে আমেরিকায় আসি, সেখানে যত বড় পড়াশোনা করে আসি না কেন, এখানে এসে পেশা যখন আমরা গ্রহণ করতে যাই, কি পেশা গ্রহণ করব, কি করব, ব্যবসা করব না চাকরি করব, এরকম একটা নানা দোলাচলের মধ্যে আমরা এগিয়ে যাই, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, বা অনেকের কাছে পরামর্শ করতে গেলেও ঠিক মতো পরামর্শ আমরা পাই না। কিন্তু আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই যে এখানে আসার পরে আপনি কোন পেশাটি গ্রহণ করলে যেমন অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন, তেমনি সম্মানিত হবেন। তেমনি একটি পেশা রয়ে গেছে রিয়েলটাল সেলস পারসন, আমেরিকায় পেশা হিসেবে বেছে নিতে পারেন আপনিও। এটি আমাদের আলোচনার প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশে রয়েছে ইমিগ্রেশনের টুকিটাকি নিয়ে নানান জিজ্ঞাসা আমাদের রয়ে গেছে। সেই জিজ্ঞাসা নিয়ে ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন রয়ে গেছে। তার মধ্যে মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড দিয়ে কি আমেরিকার বাইরে ভ্রমণ করা যায়, ইমিগ্রেশন আইনে কি বলে, এটি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে থাকবে। সুপ্রিয় দর্শক, দুটো অংশের ক্ষেত্রেই যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব আজিজুল হক মুন্না, লাইসেন্সড রিয়েলটর, কোচ এবং মেন্টর। জনাব আজিজুল হক মুন্না, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আজকে TVN24 এর সম্মানিত দর্শক শ্রোতাদের সামনে আমি কিছু বলতে পারার জন্য আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনাদের সারা দিনের কর্মক্লান্তি, নানান ব্যস্ততা সবকিছু উপেক্ষা করে এরকম একটি বিষয়ে কথা বলতে চাইছেন। আমরা বললাম যে পেশা হিসেবে আমরা কি গ্রহণ করব, সেক্ষেত্রে অনেক সময় আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু এখানে এই যে আপনি যে পেশার সঙ্গে জড়িত আছেন একজন রিয়েলটর হিসেবে, আমরাও যারা এই নতুন আসি সেই পেশাটা গ্রহণ করতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে একটু ভূমিকাটা দিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, মানুষ জীবনে একসময় এসে নিজেকে প্রশ্ন করে, আমি আসলে কি করতে চাই, কোন পেশাটা আমাকে শুধু কেবল আয় নয়, বরং সেই সাথে সম্মান, স্বাধীনতা আর ভবিষ্যতে নিশ্চয়তাও দেবে। আজকের পৃথিবীতে চাকরির বাজার বদলাচ্ছে, স্বপ্ন বদলাচ্ছে মানুষের জীবনধারা। বিশেষ করে যারা নতুন ক্যারিয়ারের কথা ভাবছেন, যারা ইমিগ্রেন্ট হিসেবে নতুন দেশ এই আমেরিকায় এসেছেন, কিংবা যারা নিজের সময় ও পরিশ্রমের প্রকৃত মূল্য দিতে চান, তাদের সামনে একটি নামই বারবার উঠে আসে, রিয়েল এস্টেট। কিন্তু প্রশ্ন হলো, রিয়েলটর সেলস পারসন হওয়া কি সত্যি এত সহজ? এটা কি শুধু বাড়ি বিক্রির কাজ, নাকি এর পেছনে আছে কঠোর পরিশ্রম, পড়াশোনা, লাইসেন্স, পরীক্ষার বাস্তব চ্যালেঞ্জ? এই পেশায় কিভাবে আসতে হয়, কি কি যোগ্যতা লাগে, লাইসেন্স পেতে হলে কি কি পড়তে হয়, কত ঘন্টার পরীক্ষা দিতে হয়, আর এরপরও সবাই কি এখানে সফল হতে পারে? আজ এই অনুষ্ঠানে আমরা ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বাস্তবতার অভিজ্ঞতার আলোকে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন একজন লাইসেন্সড রিয়েলটর কাম সফল কোচ এবং মেন্টর, যিনি শুধু নিজেই এই পথ পাড়ি দেননি, বরং অসংখ্য নতুন রিয়েলটরকে এই পেশায় দাঁড়াতে সাহায্য করেছেন। তিনি জানেন কোথায় ভুল হয়, কোথায় লড়াই করতে হয়, আর কোথায় লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি। আজ আমরা জানব রিয়েলটর সেলস পারসন হওয়ার বাস্তব পথচলা, ব্রোকার এবং ব্রোকার হাউসের মধ্যে পার্থক্য, কে ব্রোকার হতে পারেন, কিভাবে হতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পেশা কি সত্যিই আপনার জন্যে? আপনি যদি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান, আপনি যদি স্বপ্ন দেখেন নিজের পরিচয়ে দাঁড়ানোর, তাহলে আজকের এই আলোচনা কেবলমাত্র আপনার জন্য। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, রিয়েলটর সেলস পারসন আমেরিকায় পেশা হিসেবে বেছে নিতে পারেন আপনিও। জনাব আজিজুল হক মুন্না, আমি আজকের এই পেশা সম্পর্কে সামান্য একটু ভূমিকা বলেছি। আপনার কাছে জানতে চাইব প্রথমেই যে প্রশ্নটি, যারা উদ্যমী,
স্মার্ট, জীবনে উপরে ওঠার সিঁড়ি যারা খুঁজে পেতে চান, আজকের বাস্তবতায় তিনি বা তারা যদি রিয়েলটার সেলস পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তাকে বা তাদেরকে একদম প্রথম ধাপে কি করতে হবে, বা তারা কিভাবে এই পেশায় আসবেন, অর্থাৎ এই পেশায় প্রবেশের প্রক্রিয়াটা কি? ধন্যবাদ রানা ভাই, আপনি চমৎকার করে ভূমিকা দিয়েছেন। আপনি জানেন যে আবহমান কাল থেকে আমাদের এখানে আমাদের বাংলাদেশিরা এসে এই বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক সিটিতে মূলত বেশি মানুষের আশা, তারপর এখান থেকে মানুষ আস্তে আস্তে অন্যান্য রাজ্যে চলে যায়। আপনি জানেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রফেশনস, তারা সবাই কিছু টিপিক্যাল কাজকর্মের সাথে সম্পৃক্ত ছিল। কোনো কাজই ছোট না, যে কোনো কাজই আপনার অনেক গুরুত্ববহ এবং সম্মানের কাজ। আপনি কারো কাছ থেকে না চাইলেই হলো, কারোর কাছে হাত না পাতলেই হলো, সম্মানজনকভাবে যে কোনো কাজই আমরা করতে পারি। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি, এই যে মেইন স্ট্রিম বিজনেস রিয়েল এস্টেট, এই যে বাড়িঘর বেচা কেনা করবার যে পেশা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। অথচ এই পেশায় আমাদের বাঙালিরা, বাংলাদেশ থেকে আসা বাঙালিরা খুব একটা আগ্রহী ছিল না। তারা মনে করত এটি বোধহয় খুব দুরূহ কাজ। কিন্তু অত্যন্ত সুখের বিষয়, আপনি শুনলে খুশি হবেন, বাংলাদেশ থেকে আসা অধিকাংশ মানুষের কিন্তু একটা মৌলিক শিক্ষাগত যোগ্যতা আছে। যদিও রিয়েল এস্টেট ব্যবসার জন্য এরা কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখতে চায় না। তারা দেখতে চায় যে তার বয়স কম করে হলেও 18 বছর পূর্ণ হয়েছে এবং সে ইংরেজিটা ভালো বোঝে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে। শুধু এটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। তারপরে তাকে 77 ঘন্টা ক্লাস করতে হবে। যেমন নিউ ইয়র্কের কথা বলি, নিউ ইয়র্ক স্টেটে দিস ইজ এ প্রি কন্ডিশন, ইউ হ্যাভ টু কমপ্লিট 77 আওয়ার ক্লাসেস। অল টুগেদার প্রায় 19টা বিষয়ের উপর তাকে পড়তে হয় এবং 77 ঘন্টা পড়া শেষ করার পরে তাকে দুটো পরীক্ষা দিতে হয়, একটা স্কুল এক্সাম, একটা স্টেট এক্সাম। দুটো পরীক্ষায় আপনি শুনলে খুশি হবেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাদেরকে কিন্তু কিছু লিখতে হয় না, সঠিক উত্তরকে টিক দিতে হয়। ধরেন 1.5 ঘন্টার পরীক্ষা হয়, তাতে 75টা এমসিকিউ কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 70% মার্ক তাকে পেতে হয়। তো আমরা হিসাব করে দেখেছি 75টা প্রশ্নের মধ্যে 53টা প্রশ্ন যদি সে সঠিকভাবে টিক মারতে পারে তাহলে সে পাশ করবে। একটা পরীক্ষায় পাশ করলে হবে না, তাকে দুটো পরীক্ষায় পাশ করতে হবে, এই আর কি। এটা মোটামুটি। তো আপনি বললেন পড়াশোনার কথা বললেন, কত ঘন্টা পরীক্ষা দিতে হবে সেগুলো বললেন, নম্বরের কথা বললেন, কত ঘন্টার পরীক্ষার কথা বললেন। তো এক্ষেত্রে বিশেষ করে যে আইন, এথিক্স, কারণ এটা তো একটা ব্যবসা করতে গেলে অনেক কিছু এর সঙ্গে আছে, সেক্ষেত্রে আইন, এথিক্স, কন্ট্রাক্ট, এই বিষয়গুলোর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি? এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, আপনাকে প্রায় 19টা টপিকসের ওপরে পড়তে হবে। এ ব্যাপারে আপনার মৌলিক ধারণা থাকতে হবে। যেমন ধরুন লাইসেন্স, ল অ্যান্ড রেগুলেশনস, ল অফ এজেন্সি, তারপরে লিগ্যাল ইস্যুস, তারপরে আসছে দ্য কন্ট্রাক্ট অফ সেলস অ্যান্ড লিজেস, রিয়েল এস্টেট ফাইন্যান্স, তারপরে ল্যান্ড ইউজ অ্যান্ড রেগুলেশনস, তারপরে কনস্ট্রাকশনস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, তারপর ভ্যালুয়েশন প্রসেস অ্যান্ড প্রাইসিং প্রপার্টিজ, হিউম্যান রাইটস অ্যান্ড ফেয়ার হাউজিং, এখানে এথিক্স চলে আসে। তারপরে রিয়েল এস্টেট ম্যাথমেটিক্স আছে, মিউনিসিপাল এজেন্সি আছে, প্রপার্টি ইন্স্যুরেন্স, লাইসেন্স, সেফটি, ট্যাক্সেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, কন্ডোমিনিয়াম অ্যান্ড কোঅপারেটিভস, কমার্শিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট, ইনকাম ট্যাক্স ইস্যুস, মর্টগেজ ব্রোকারেজ অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট। এই 19টা বিষয়ের উপরে তাকে 77 ঘন্টা পড়তে হয়। তো আমরা যেটা করেছি আমাদের স্কুলে বা বিভিন্ন স্কুলে আমি দেখেছি, বা এটা এই 77 ঘন্টাকে ওরা 24 ঘন্টার 24টা ক্লাসে বিভক্ত করে। এক একটা ক্লাস 3 ঘন্টা পড়তে হয়, এটা আমার স্কুলের যে নিয়ম। তো 24টা ক্লাস তাকে করতে হয়, সপ্তাহে 5 দিন তাকে ক্লাসে আসতে হবে। 5 দিন যদি আসে, সে 5 সপ্তাহ লাগবে। আর কেউ যদি মনে করেন যে জীবন জীবিকার তাগিদে সে ব্যস্ত থাকে, সপ্তাহে 5 দিন আসতে পারবে না, তাহলে সে 3 দিন আসলেও পারবে, তাতে তার সময়টা একটু বেশি লাগবে, 8 উইকস লাগবে। তো 5 উইকস থেকে 8 উইকসের মধ্যে তার পড়াশোনাটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা 4টা মডেল টেস্ট নেব, নিলে আমরা বুঝে যাব যে উনি প্রস্তুত হয়েছে, তারপরে উনি পরীক্ষা দেবেন।
পাশ করলে তারপরে উনি লাইসেন্স পেয়ে গেলেন। তো এই ক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যে অনেকে হয়তো সময় পান না, এই একটি শব্দ ব্যবহার করেছেন, পুরোপুরি সময় পান না। তাহলে সেক্ষেত্রে এই যে কোর্সের কথা বললেন, যে কোর্সে ভর্তি হলে এটা কি ইন পার্সনই করতে হবে, এটা কি বাধ্যতামূলক, না কেউ যদি অনলাইনে করতে চায় সেটাও সে করতে পারে? নট নেসেসারিলি, সে অনলাইনেও করতে পারে, ইন পার্সনও করতে পারে। এখন বিষয়টা হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে আসা যে সমস্ত বা প্রবাসী আছেন, আমাদের একটা মৌলিক সমস্যা আছে। আমরা সবাই শিক্ষিত, MA পাস, BA পাস, অ্যাটলিস্ট হাই স্কুল গ্র্যাজুয়েট তো বটেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ইংরেজিতে অতটা ফ্লুয়েন্ট না, যার কারণে যখন বিদেশি টিচারদের কাছে তখন পড়ে, তখন ওরা অনেক সময় কমিউনিকেট করতে পারে না। একটা কথা জিজ্ঞেস করতে চাইছে, সে জিজ্ঞেস করতে পারে না, বা জিজ্ঞেস করলে পরে উনি যে উত্তরটা করলেন প্রফেসর সাহেব, সেটা সে অনেক সময় ভালো করে বোঝে না। আচ্ছা, এখানে আমরা যেটা করি, আমরা যে বাইলিঙ্গুইস্টিক যে টার্মিনোলজি, সেগুলো আমরা এত চমৎকার করে ইংরেজির পাশাপাশি বাংলা দিয়ে বুঝিয়ে দিই, তখন আমাদের স্টুডেন্টদের কাছে এটা একটা মানে জলবৎ তরলং হয়ে যায়। তখন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আপনি শুনলে খুশি হবেন, আমার স্টুডেন্টরা 100% পাস করে। তা না হলে আমি তাকে পরীক্ষায় পাঠাই না। মানে পুরোপুরি একেবারে নিশ্চিত হয়ে আপনি তাকে পরীক্ষার কথা যখন বললেনই, তাহলে যে এই পরীক্ষাটি কি খুব সহজ নাকি কঠিন? মানে প্রথমবারে কি পাস করা কঠিন বা চ্যালেঞ্জ কি? আমি আপনাকে বলেছি যে যিনি লাইসেন্স নেবেন তাকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে, যে আমি লাইসেন্স নেব। তারপরে ওই যে বললাম 24টা ক্লাস করতে হবে 77 ঘন্টা, এই 77 ঘন্টা সে খুব মনোনিবেশ করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, পড়তে হবে। এই যে বললাম যে প্রায় 19টা টপিকস, এই 19টা টপিক্সের অনেক কিছুর সাথে সে কিন্তু সম্পৃক্ত ছিল না। ধরুন ফাইন্যান্স, মর্টগেজ, তারপরে লাইসেন্স ল, এই জিনিসগুলো কিন্তু তাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। এমন না তাকে কিছু লিখতে হবে না, মুখস্থ বিদ্যার কিছু নেই এখানে। তো কনসেপশনগুলো যদি আপনার কাছে ক্লিয়ার না হয়, তাহলে তো আপনি ওই যে সঠিক উত্তরটাতে টিক মারতে পারবেন না। আর প্রশ্নগুলো এত ট্রিকি হয়, 4টা প্রশ্নের উত্তর মনে হয় কাছাকাছি, একই রকম। তো আপনি যদি জিনিস কনসেপশনটা ক্লিয়ার হয়, তখন আপনি সঠিক উত্তরকে টিক মারতে পারবেন। এই হচ্ছে বিষয়, মাল্টিপল চয়েস। এটা হচ্ছে সবচেয়ে সুবিধা এবং সুখের বিষয়, যে যাদের মধ্যে একটু অস্পষ্টতা ছিল, আমার কাছে এমন অনেক স্টুডেন্ট এসেছে যারা বলেছে, স্যার আমরা আগে অন্য একটা স্কুলে পড়েছি, তা আমরা ভালো করে বুঝতে পারিনি, পরীক্ষা একবার দিয়েছিলাম ফেল করেছি, বা একাধিকবার দিয়েছিলাম। তখন সেই সব স্টুডেন্ট যখন আমার কাছে আসে, আমি তাদেরকে এত চমৎকার করে পড়িয়ে দিই, সে এক চান্সেই পাস করে। আপনি শুনলে খুশি হবেন, এই 3 বছরের উপরে আমি স্কুলটা শুরু করেছি, প্রায় 350 স্টুডেন্ট বাই দিস টাইম বেরিয়ে গেছে, এবং তারা নিউ ইয়র্কের খুব প্রথিতযশা ভালো ভালো রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করছে, এবং তারা অনেক ভালো পয়সা মেক করছে। সেটাই তো, আমরা তো দেখলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, লাইসেন্সও পেলাম ধরুন। তো লাইসেন্স পেলেই কি স্বাধীনভাবে কাজ করা যায়? অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে একজন সেলস পারসন লাইসেন্স পাওয়ার পর কি সরাসরি নিজের মতো করে কাজ করতে পারেন, নাকি কোনো ব্রোকার হাউসের অধীনে কাজ করতে হয়? চমৎকার প্রশ্ন করেছেন। এটা এদেশের নিয়ম। আপনি লাইসেন্স পাওয়ার পরে আপনি একা একা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। আপনার কাজটা স্বাধীন, একে বলা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, বাট ইউ হ্যাভ টু বি অ্যাসোসিয়েটেড উইথ এনি ব্রোকারেজ। সেই ব্রোকারেজে এটা আপনার 9টা 5টা চাকরি না, আপনি শুধু তাদের সাথে সম্পৃক্ত থাকবেন, ওটা আপনার অফিস, এবং ওই অফিসের অধীনে আপনি কাজ করছেন। আপনাকে 9টা 5টা অফিসে যেতে হবে না, আপনার কোনো জবাবদিহিতা নেই, আপনি যখন ভালো লাগবে তখন কাজে যাবেন, আপনি ঘরে বসেও কাজ করতে পারেন, কিন্তু আপনি তাদের সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন। আপনি যখন একজন সেলস পার্সনের কিন্তু ক্লায়েন্ট 4 জন, ক্রেতা, বিক্রেতা, বাড়িওয়ালা এবং ভাড়াটে, এই 4 জনকে আপনি সেবা দেবেন। সেবা দিলে আপনি কমিশন পাবেন। সেই কমিশনের চেকটা কিন্তু আপনার নামে আসবে না, কমিশনের চেকটা আসবে আপনার ব্রোকারেজের নামে। সেখান থেকে ব্রোকারেজ তার কমিশন কেটে রেখে আপনাকে চেক দেবে, ব্রোকারেজের চেক। এটা হচ্ছে বিষয়। তারপরে এক্ষেত্রে আপনি যেটা বলতে চান, তাহলে আমাকে একটু ভালো করে বলবেন যে তাহলে এই ব্রোকার হাউস আসলে এটা কি? মানে ব্রোকার হাউসটা হচ্ছে যে আপনি যারা সেলস পারসন হচ্ছি, তাদের সবাইকে ব্রোকার হতে হবে না। ইউ ডোন্ট নিড টু বি। সারা জীবন আপনি সেলস পারসন হিসেবে কাজ করেন না,
এখন আপনাকে একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। ধরেন বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র পড়াশোনা শেষ করে বিসিএস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে বা কলেজের টিচার হয়েছে। প্রথমে তার পরিচয় কি হয়? লেকচারার। তো লেকচারার, তারপরে সে প্রমোশন পেয়ে কি হয়? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর। তো অ্যাসোসিয়েট প্রফেসরই হোক, ফুল প্রফেসরই হোক, লেকচারেরই হোক, তার পরিচয় কি? প্রথম পরিচয় সে শিক্ষক। তো ঠিক তেমনি সেলস পার্সন বা ব্রোকার বা অ্যাসোসিয়েট ব্রোকার, সে যাই হোক না কেন, তার পরিচয় কিন্তু সে রিয়েলটর। উনি অ্যাসোসিয়েট কি বলে ব্রোকার বা মানে ফুল ব্রোকার, তার কিন্তু ওই কিন্তু কোনো বেশি পয়সা ইনকাম করতে পারে না। আপনিও যা পারেন সেও তাই পারে। তো এখন কথা হচ্ছে যে আপনি অনেকদিন কাজ করতে করতে আপনার তো মনে হতেই পারে আমি একটু অভিজ্ঞ হয়েছি, এখন আমি একটু ব্রোকার হই না কেন? ব্রোকার হলে পরে আপনাকে আরো 45 ঘন্টার ক্লাস করতে হবে। আর মিনিমাম পূর্ব শর্ত প্রি রিকুইজিট হচ্ছে আপনাকে 2 বছর এই সেলস পার্সন হিসেবে কাজ করতে হবে। এবং আপনি জানেন প্রতি 2 বছর পর পর কিন্তু 22.5 ঘন্টার একটা রিনিউয়াল ক্লাস করতে হয়। সে রিনিউয়াল ক্লাস করার পরে আপনি এই 2 বছরে 2-4টা বাড়ি ঘর বিক্রি করতে হয়, তাতে কিছু পয়েন্ট অ্যাকুমুলেট করে। এই পয়েন্ট অ্যাকুমুলেশন 2 বছর যেতে হবে, 20 বছর বয়স হতে হবে, তারপরে 45 ঘন্টার ক্লাস করেছেন, তারপরে ব্রোকারেজ পরীক্ষা দিয়ে আপনি ব্রোকার হতে পারবেন। আর ব্রোকার হয়ে আপনাকে যে আলাদা করে একটা ব্রোকার হাউস করতে হবে, নট নেসেসারি। আপনি চাইলে কোনো ব্রোকারেজের অধীনেই কাজ করতে পারবেন, তখন আপনার পরিচয় হবে অ্যাসোসিয়েট ব্রোকার। এবং এই অ্যাসোসিয়েট ব্রোকার হিসেবে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারেন। আপনি বলেন তারপরে প্রশ্ন। না, এই প্রশ্নগুলো আমার ছিল, আপনি একসাথেই সবগুলো জবাব দিয়ে দিয়েছেন। তো যদি কেউ অন্যের অধীনে কাজ করেন, আমি খুললাম না, আমি ব্রোকার হাউস পাস করলাম বাট আমি করলাম না, যদি অন্যের অধীনে কেউ কাজ করেন তাহলে তার পরিচয় কি হবে? অর্থাৎ যদি একজন লাইসেন্স ব্রোকার নিজের ব্রোকার হাউস না খুলে অন্য ব্রোকার হাউসের অধীনে কাজ করেন, তাহলে তার পেশাগত পরিচয়। আমি কিন্তু কিছুক্ষণ আগে সেটা বলি। আপনি সেলস পার্সন হিসেবে মিনিমাম 2 বছর কাজ করেছেন, তারপরে আপনি ব্রোকার পরীক্ষা দেবার যোগ্যতা অর্জন করবেন। আপনি যোগ্যতা অর্জন করে আরো 45 ঘন্টা ব্রোকারেজ ক্লাস করে আপনি পরীক্ষা দিয়ে ব্রোকারেজ পরীক্ষায় পাশ করলেন। কিন্তু আপনি সিদ্ধান্ত নিলেন যে আলাদা করে ব্রোকার হাউস করবেন না, আপনি ইচ্ছা করলে যে কোনো ব্রোকারের অধীনেই কাজ করতে পারেন। তখন আপনার পরিচয়টা একটু চেঞ্জ হয়ে যাবে। এতদিন আপনি ছিলেন সেলস পার্সন, এখন আপনি হয়ে যাবেন অ্যাসোসিয়েট ব্রোকার। আচ্ছা, এই আর কি। তার সেক্ষেত্রে ওই ব্রোকারকে ওই কমিশনটা দিয়ে দিতে হয়, যেটা আপনি বলছিলেন। আগে ছিলেন উনি সেলস পার্সন, এখন হলেন অ্যাসোসিয়েট ব্রোকার। আর কোনো পার্থক্য নাই, উনি একটু সিনিয়র হলেন, সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা বাড়ল, ধরে নেওয়া হচ্ছে যে উনি একটু বেশি জানেন। তো এক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাই যে একটু খরচের বিষয়টা আমরা একটু বলি, যেহেতু আমরা মানুষকে উৎসাহিত করছি এই পেশায় আসার জন্য। তো রিয়েলটর লাইসেন্স, ব্রোকার লাইসেন্স পেতে কেমন খরচ হয়? হ্যাঁ, রিয়েল এস্টেট সেলস পার্সন লাইসেন্স করতে গেলে মোর অর লেস $500 থেকে $600 খরচ হবে। ডিপেন্ড করছে আপনি কোথায় করছেন। আপনি অনলাইনে যদি করেন ওখানে একটু খরচ কম আছে, আর যদি ইন পার্সন করেন ওরা একটু খরচ বেশি নেয়। ধরেন $500, তারপরে হয়তো একটা বই কিনতে হয়, সেজন্য আরো $100 পে করতে হয়। তো আমার এখানে যে নিয়মটা, আমি হচ্ছে আনলিমিটেড প্যাকেজ ডিল করে দিয়েছি। $600, কোনো বই পুস্তক কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না। আমি সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তাদেরকে দেব এবং তারা প্রস্তুত হবে, 77 ঘন্টা পড়া শেষ করবে এবং পরীক্ষা দিয়ে পাশ করার আগে আমি তার 4টা মডেল টেস্ট নেব, নিলে আমি বুঝে যাব সে প্রস্তুত হয়েছে। তারপরে সে পরীক্ষা দেবে এবং ডেফিনেটলি পাশ করবে। এবং আরেকটা বিষয় আছে, আমাদের অনেক স্টুডেন্টরা, যেটা নিউ ইয়র্ক স্টেটের একটা প্রি কন্ডিশন, যে আপনাকে 77 ঘন্টা একটা অনলাইন কোর্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে হবে। তো ইন দ্যাট কেস তারা সেখানে $99 পে করে, আমি যেটাকে রিকমেন্ড করি। তো মোর অর লেস $600-700 মধ্যে তার লাইসেন্সটা হয়ে যায়। আমি ভূমিকাতেও বলেছি, তা আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই মনে করেন যে রিয়েল এস্টেট মানে হচ্ছে শুধু বাড়ি কেনা বেচা, এরকমই একটা ধারণা। আসলে কি তাই, নাকি পেশার আড়ালে একটা স্কিল, কৌশল, দায়িত্বশীলতা, এই বিষয়গুলো বেশি কাজ করে? অবশ্যই আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে নলেজেবল হতে হবে, আপনার কমিউনিটি এর সাথে সম্পৃক্ত থাকতে হবে, কমিউনিটিতে আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে। কমিউনিটিতে যদি আপনার গ্রহণযোগ্যতা না থাকে, এই কমিউনিটিতে আপনার আমার মতো আরো অনেকেই রিয়েল এস্টেট করছে, তো আপনার গ্রহণযোগ্যতা ভালো থাকলে, আপনি নলেজেবল হলে পরে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, রিয়েল এস্টেট যারা করে এবং যারা বাড়ি কেনে, বেসিক্যালি তারা কিন্তু তাদেরকে এডুকেট করে। আপনি যদি নলেজেবল না হন তাহলে তাদেরকে এডুকেট করতে হবে না, পারবেন না। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায়
যে বাড়ি কিনতে চাচ্ছে যারা, তাদের টাকা আছে, বা তারা কত টাকা লোন পাবে এবং কত টাকা তাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে, লোন পাবার পদ্ধতি কি, এগুলো কিন্তু তারা জানে না। সে জানে যে আমি একটা বাড়ি কিনতে চাচ্ছি, আমার তো টাকা পয়সা অনেক হয়ে গেছে, বাট আপনাকে বুঝতে হবে যে মিনিমাম মানে 20% ডাউন দিতে হবে। ধর আজকে এই নিউ ইয়র্ক সিটিতে, কুইন্সে, ব্রঙ্কসে, ব্রুকলিনে একটা মধ্যবিত্তের যে আকাঙ্ক্ষা, আমরা যে বাড়িঘরগুলো কিনি, আমাদের মিডল ক্লাস ক্লায়েন্টরা যেগুলো কেনে, ধরেন 3 বেডরুম 2 বাথরুম, একটা ব্যাকইয়ার্ড, ধরেন লটের সাইজ 50/100, এরকম একটা বাড়ির দাম আজকের বাজারে কুইন্সে, ব্রঙ্কসে, ব্রুকলিনে, মানে আমাদের লোকজনগুলো তো এখানেই কেনে, আমাদের লোকজন তো আর ম্যানহাটনে গিয়ে বাড়ি কিনতে চায় না অত এক্সপেন্সিভ জায়গায়। তাতে হয় কি, ধরেন বাড়ি ঘরের দাম কিন্তু 700,000, 800,000, 900,000, এমনকি 1 মিলিয়ন। ধরেন $800,000 যদি একটা বাড়ির দাম হয়, তাহলে কিন্তু আপনাকে 20% ডাউন পেমেন্ট দিতে হবে, ধরেন কত, 160,000। সেই সাথে আবার কিন্তু ক্লোজিং কস্ট আছে, অলমোস্ট মানে $200,000 কিন্তু আপনাকে ব্যয় করতে হবে। ডিপেন্ড করছে এই যে লুক্রেটিভ জায়গাগুলোতে। আপনি যদি মনে করেন যে না, আমি আর একটু দূরে যাব, লং আইল্যান্ডে আমি একটু নাসা কাউন্টি, সাপোক কাউন্টি পেরিয়ে যাব, আমি 400,000, 500,000। আমাদের হাতে সময় নেই জনাব আজিজুল হক মুন্না, নইলে আরো হয়তো বিস্তারিত জানতে পারতাম। তো আপনার কাছেও আমরা মানে যে আপনার আলোচনার মধ্যে দিয়ে যেটুকুনো বুঝলাম যে একটি স্বাধীন ব্যবসা, জি, যথেষ্ট সম্মান আছে, অর্থনৈতিক স্থিতিশীলতা আছে, সব দিক থেকে আমি স্বয়ং সম্পূর্ণ হতে পারি এই পেশাটায় যদি আসতে পারি। আপনারা এই আলোচনার মধ্যে দিয়ে আরেকটা কথা আমি বলিনি, এটা কিন্তু ফুল টাইম করতে হবে না, আপনি এখন যা করছেন তার পাশাপাশি পার্ট টাইম হিসেবে করতে পারেন। আমি শুধু এটুকু বলবো, পার্ট টাইম হিসেবে যদি করেন তাহলে আপনি বছরে $100,000 এক্সট্রা মেক করতে পারেন। অনেক বড় ধরনের সহায়তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শক শ্রোতা কে অনেক ধন্যবাদ। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 347-451-7307। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা পেশা হিসেবে রিয়েলটর সেলস পার্সন আমাদেরকে কিভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে, ভবিষ্যতে আলো রেখা দেখাবে, সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনের ইমিগ্রেশন সংক্রান্ত নানান যে প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড দিয়ে কি আমেরিকার বাইরে ভ্রমণ করা যায় কিনা, ইমিগ্রেশন আইন কি বলে, এটি আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজের দ্বিতীয় পর্বে। আমরা আলোচনা করব আমেরিকার বাইরে, অর্থাৎ মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড দিয়ে আমেরিকার বাইরে ভ্রমণ করা যায় কিনা, ইমিগ্রেশন আইন কি বলে, এবং সেই সাথে কিছু টুকিটাকি বিষয় আমাদের, বিশেষ করে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে যদি বড় হজে যেতে পারবেন কিনা, কিভাবে যেতে পারবেন, সে বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, বেলায়েত হোসেন বেলাল, সার্টিফাইড প্যারালিগাল, বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সব কাজ ফেলে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকেই জানতে চান যে মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড দিয়ে যদি আমেরিকার বাইরে ভ্রমণ করতে পারবো কিনা, গেলে কি কি সমস্যার সুবিধা ইত্যাদি। এই বিষয়টি আপনার সাথে আলোচনা করে আগে একটু ভূমিকা আমি দিয়ে নিই। সুপ্রিয় দর্শক, জীবনের অনেক সিদ্ধান্ত থাকে আনন্দের, আবার কিছু সিদ্ধান্ত থাকে ভয় আর অনিশ্চয়তায় ঘেরা। বিশেষ করে যখন সেই সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ আর আমেরিকায় গড়ে তোলা বছরের পর বছরের হাড় ভাঙা পরিশ্রম। আজ হাজারো মানুষের একটি নীরব কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, আমি কি আমেরিকার বাইরে ভ্রমণ করতে পারি? বিদেশে গেলে কি আর ফিরতে পারবো? আইন আসলে কি বলে আর বাস্তব কি ঘটে? অনেকেই জরুরি কারণে দেশে যেতে চান, হয়তো মায়ের অসুস্থতা, বাবার চিকিৎসা, সন্তানের বিয়ে কিংবা পারিবারিক দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ অনেক কাজ। কিন্তু একটি মাত্র ভুল সিদ্ধান্ত, একটি মাত্র ভুল তথ্য আপনার সবকিছু ওলটপালট করে দিতে পারে। গ্রিন কার্ড এক্সপায়ার মানে কি আপনার পার্মানেন্ট রেসিডেন্স শেষ? এক্সটেনশন নোটিশ থাকলে কি ভ্রমণ নিরাপদ? এয়ারলাইনের কাউন্টারে কি সমস্যা হয়? আর দেশে ফেরার সময় ইমিগ্রেশন কি ধরনের প্রশ্ন বা ঝুঁকির মুখে
পড়তে হয়। আজকের এই অনুষ্ঠানে আমরা কোনো গুজব, ফেসবুক বা ইউটিউবের পরামর্শ নয়, বরং আমরা ইমিগ্রেশন আইনের আলোকে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ সার্টিফাইড প্যারালিগাল, যিনি প্রতিদিন এসব বাস্তব কেস নিয়ে কাজ করেন, যিনি জানেন কোথায় মানুষ ভুল করে আর কিভাবে একটু সচেতন হলেই বড় বিপদ এড়ানো যায়। এই আলোচনা শুধু তথ্য জানার জন্য নয়, বরং এটা সচেতন থাকার জন্য, ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করার জন্য। তাই আপনি যদি একজন গ্রিন কার্ড হোল্ডার হন, আপনার কার্ড যদি এক্সপায়ার্ড হয় বা হতে চলেছে বলে মনে করেন, অথবা আপনি ভবিষ্যতে ভ্রমণের কথা ভাবছেন, তাহলে আজকের এই আলোচনার অনুষ্ঠানটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড দিয়ে কি আমেরিকার বাইরে ভ্রমণ করা যায়? ইমিগ্রেশন আইন কি বলে? জনাব বিলায়েত হোসেন বিলাল, আমি যেহেতু আমাদের হাতে খুব কম সময় থাকবে, তাই মূল কথাগুলো আমি বলে ফেলেছি। আপনার কাছে প্রথমে জানতে চাইবো, একদম পরিষ্কারভাবে জানতে চাইবো যে মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড আসলে কি বোঝায়? এতে কি কারো পার্মানেন্ট রেসিডেন্স স্ট্যাটাস শেষ হয়ে যায় কিনা, বা কি ধরনের সমস্যা হতে পারে? আবারও ধন্যবাদ আপনাকে। প্রশ্ন ছিল মেয়াদ উত্তীর্ণ গ্রিন কার্ড। সেটাকে ফিজিক্যালটা হয়তো আপনার কাছে মেয়াদ উত্তীর্ণ, যেটা আপনার হাতে নাই অথবা আছে। আপনি যদি আগে অ্যাপ্লাই করা ছিল, এক্সাম্পল আপনি 6 মাস আগে, 3 মাস আগে বা 4 মাস আগে আপনি অ্যাপ্লাই করছেন, কেস আপনার অ্যাপ্রুভ আছে, হয়তো ফিজিক্যাল কার্ডটা বা ইমেলে আসে নাই এখনো। বাংলাদেশে হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ অসুস্থ, এনি রিজনে হয়তো কেউ যেতে হবে, হয়তো বাংলাদেশে দুঃসংবাদ আসে, হয়তো কারো আব্বা অসুস্থ বা আম্মা অসুস্থ, এনিথিং ফ্যামিলি ইমার্জেন্সি থাকতে পারে। ফিজিক্যাল কার্ড আপনার কাছে কবে আসবে আপনি জানেন না, সময় লাগতে পারে। সেজন্য কি কারো জানা যায় আপনি যাবেন না? যদি আপনার মৃত কেউ হয়েই যায়, কারো যদি এরকম বিপদ হয়েই যায়, সেজন্য কি আপনার কোশ্চেন ছিল কি আমার কি স্ট্যাটাস ক্যান্সেল হবে? না, আপনি অ্যাবসলিউটলি যেতে পারবেন। আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র, যদি ওর এক্সটেনশন বা পেপার আপনাকে বাই মেলে দেয়, ইটস ভ্যালিড 2 years এর, মোস্ট অফ দ্য টাইম 99% 2 years এর দেয়, ওই কাগজটা দিয়ে আপনি যেতে পারবেন। লেটস সি ওই কাগজ আপনার কাছে নাই। যদি আপনি আমার অফিসে আসেন, আপনি নিজেও করতে পারেন, uscis.gov, আপনি ওই যে অ্যাপয়েন্টমেন্ট করবেন ফেডারেল প্লাজায়, আপনার পাসপোর্ট ওরা স্ট্যাম্প করে দিবে। ওরা সাধারণত মোস্ট অফ দ্য টাইম এগেইন আপনার 2 years এর জন্য ভ্যালিড দিচ্ছে আপনাকে ট্রাভেলিং করার জন্য, এবং 100% সেফ। উইদাউট গ্রিন কার্ড আপনি যেতে পারেন। এই জায়গায় আপনার গ্রিন কার্ড নাম্বার থাকবে এবং এক্সটেনশন ওরা দিয়ে দিচ্ছে আপনাকে। ফিজিক্যালটা আপনার কাছে নাই, বাট সেম নাম্বারটা ওরা স্ট্যাম্প করে দিচ্ছে উইথ ইমিগ্রেশন অফিসার সিগনেচার। সো 100% সেফ। তারপরে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, 100% সেফ। তো সেক্ষেত্রে এই এক্সপায়ার্ড গ্রিন কার্ড পাশাপাশি যদি দীর্ঘ সময় দেশের বাইরে থাকে, কেউ যদি থাকে, তাহলে তার রেসিডেন্সি নিয়ে কি অতিরিক্ত কোনো রকম ঝুঁকি দেখা দিতে পারে ভবিষ্যতের জন্য? আমরা আগেও বলছি, এখনো বলি, যদি কেউ লেস দেন 6 মান্থ থাকে দেশের বাইরে, লেস দেন 6 মান্থ, বাট সেটা যেন হেভিটে না আসে। আমি অলওয়েজ যাবো 6 মান্থ থাকবে ওই জায়গায়, 6 মান্থ ওই জায়গায় না, ওইটা যাতে না হয়। কোনো রিজনে আপনি যাচ্ছেন দেশে, কোনো কারণে হয়তো আপনার হয়তো ইমার্জেন্সি ছিল, আপনি 6 মান্থের কম ছিলেন, ফাইন, কোনো সমস্যা নাই। আমরা বলি 90 days, বাট না, কোথাও 90 days নামে কোনো শব্দ নাই। 6 মান্থ, লেস দেন 1 year। যদি হয় লেস দেন 6 মান্থ, আপনি যখন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই টাইমটা বাদ দিয়ে আপনি এলিজিবল হবেন সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। বাট যদি মোর দেন 6 মান্থ ওয়ান এট এ টাইম আপনি দেশের বাইরে থাকেন, লেটস সে এক্সাম্পল আপনি গত 4 বছর যাবত এই দেশে থাকেন, আপনি কোনো সময় আপনি 90 days or 30 days এর উপরে দেশের বাইরে ছিলেন না, কোনো রিজনে লাস্ট মোমেন্টে এই বছর আসার পরে আপনি দেশে ছিলেন এবং সেটা ছিল মোর দেন 6 মান্থ, অলমোস্ট আপনার এলিজিবিলিটি চলে আসলো সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য, আবার আপনার শুরু হয়ে গেল আজকে থেকে আমেরিকায় শুরু, বিকজ আপনি লাস্টে মোর দেন 6 মান্থ ছিলেন। সেজন্য আমরা বলি লেস দেন 6 মান্থ। বাট এই 6 মান্থ যে বাধ্যতামূলক কোথাও না, বাধ্যতামূলক কোথাও নাই। আপনি 30 days থাকেন, আপনি 6 মান্থ থাকেন, 8 মান্থ থাকেন, 10 মান্থ থাকেন, একটা জিনিস শুধুমাত্র খেয়াল করতে হবে, আমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হয়েছে পার্মানেন্ট এই দেশে থাকার জন্য, নট আদার কান্ট্রিতে থাকার জন্য। ওই জিনিসটা যদি আমাদের ব্রেনকে বলি, আমাদের মনকে বলি, অ্যান্সার আপনার কাছে আছে, অ্যান্সার আমার কাছে আছে। ইমিগ্রেশন অফিসারের চেয়ে ভালো অফিসার আমরাও। সেটাই যে কাজ করে এদেশে থাকার জন্য, আমি এদেশে না থেকে যে দেশের বাইরে কন্টিনিউ থাকি, তাহলে আমার ব্রেন বলবে না আমি পার্মানেন্ট রেসিডেন্সে যে কাজটা ছিল সেটা আমি করি নাই, সেটা আমরাও বলা জানি। এক্ষেত্রে যাদের কন্ডিশনাল গ্রিন কার্ড আছে, হ্যাঁ, আমরা কন্ডিশনালের কথা বলছি, সেটা কি এক্সপায়ার যদি হয়ে যায় বা হয়,
তাদের ক্ষেত্রে কি আলাদা আইন নাকি একই? না, সেক্ষেত্রে কি সেম পাবেন? থিং। আপনি আপনাকে কন্ডিশনালের পরেও আপনি পারবেন। লেটস এক্সাম্পল, আপনাকে 5 ইয়ার্স এর কন্ডিশনাল, 3 ইয়ার্স এর কন্ডিশনাল, 2 ইয়ার্স কন্ডিশনাল, হোয়াটএভার, এই কন্ডিশনাল শেষ হওয়ার আগে যদি আপনি মনে করেন লেটস সে আমার আর 3 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে, আমাকে কোনো কারণে দেশের বাইরে যেতে হবে, আপনি তো অ্যাপ্লাই করছেন কন্ডিশনাল থেকে রেগুলারে আসার জন্য, ওকে, এখনো আপনার হাতে এসে পৌঁছে নাই, ইমার্জেন্সি আপনি যেতে হবে, ইয়েস, আপনি অ্যাপয়েন্টমেন্ট করে ইউএসসিআইএস এ যান, ওরা আপনাকে স্ট্যাম্প করে দিবে, ওরা আপনার ভ্যালিডিটি দিয়ে দিবে, এর মধ্যে আপনি একাধিকবার আসা যাওয়া করতে পারেন। আরো এর সাথে যে আরেকটা ব্যাপার থাকে, হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা হাজব্যান্ড, ওকে, সামহাউ এবিসি কেউ এক ভদ্রলোক বাংলাদেশ থেকে তার ওয়াইফকে বিয়ে করে নিয়ে আসে, ওকে, নিয়ে আসার পরে যেটা কন্ডিশনাল ব্যাপারটা, নিয়ে আসার পর ওয়াইফ যখন এই দেশে আসলো, উনি গ্রিন কার্ড হয়ে গেল কিন্তু ওনার, ওকে, সামহাউ ওদের মধ্যে আর ছিল না বনিবনা হয় নাই, দুই পক্ষই তাদের মতো সেপারেট হয়ে গেল। এখন কি ওনার গ্রিন কার্ড ক্যান্সেল হবে? না, অ্যান্সার ইজ না। হাজব্যান্ড যদি ওয়াইফের মধ্যে হাজব্যান্ড এসে থাকে, তারও ক্যান্সেল হবে না। হাজব্যান্ডের মধ্যে সেম, ওয়াইফও যদি এসে থাকে, গ্রিন কার্ড ওনার হাতে চলে আসে, ক্যান্সেল হবে না। অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করে, আমাদের কাছে প্রায়ই আসে, ভাই সামহাউ আমার প্রবলেম আছে, এখন আমি কি করব? সো আপনি ইটস ফাইন, আপনি বাই ল আপনার গ্রিন কার্ড, শুধুমাত্র ইমিগ্রেশন অফিসার জানতে চাচ্ছে আপনাদের বিবাহটা বৈধ ছিল কি না, আই মিন উইথ দ্য মানি ওর আদার ওয়ে আপনি এই দেশে আসেন নাই, লেজিট আপনাদের বিয়ে ছিল, লেজিট সবকিছু ছিল, দ্যাটস অল। সো এটা নিয়ে অনেকেরই ভয় থাকে যে এখন আমি কি করব। 100% আপনি ফাইন, সেটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, যার মাধ্যমে স্পাউসে আসবেন। আরো একটা থাকে অনেকে যে ভাই আমি আসি, আমার গ্রিন কার্ড কিন্তু এখনো আসে নাই, অন দা ওয়ে, সামহাউ আমাদের মধ্যে সম্পর্ক নাই, আমার হাজব্যান্ড কি ক্যান্সেল করতে পারবে? স্টিল ক্যান্সেল করতে পারবে না, অ্যাজ লং আপনার অ্যাপ্রুভ সবকিছু, আপনি চলে আসেন এই দেশে, ততক্ষণ পর্যন্ত আপনার বিয়ে বৈধ ছিল, এন্ট্রি পর্যন্ত আপনি ঠিক ছিলেন, ভিসা পাওয়া পর্যন্ত আপনি ঠিক ছিলেন। এখন এই দেশে ঢোকার পরে সময় হয়তো আপনাদের মধ্যে বনিবনা হয় নাই, আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছেন, সেজন্য ইমিগ্রেশন আপনার গ্রিন কার্ড আটকাবে না। অনেকেই আমাদের কাছে প্রায়ই বলেন ভাই আমার হাজবেন্ড ক্যান্সেল করতে চাচ্ছে, ক্যান্সেল করে ফেলবে, পারবে না। অনেক ধন্যবাদ। কন্ডিশনাল পর্যন্ত ওনার একটু সময় লাগতে পারে, এই জায়গায় অনেক কোশ্চেন আসতে পারে ওনাকে, কি রিজনে ওনাদের হয় নাই, বা কিন্তু আইন আছে, তাকে সাপোর্ট করে, হাজবেন্ড ওনাটা তাকে সাপোর্ট করার মতো আইন যথেষ্ট আছে, যথেষ্ট উনি সাপোর্ট পাবেন। ইভেন কালকেও যদি এদেশে আসে থাকেন, একদিন মাত্র উনি দেশে আসছেন, ওদের মধ্যে আর বনিবনা হয় নাই, স্টিল উনি এলিজিবল গ্রিন কার্ড পাওয়ার। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য, কারণ এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। আমাদের দুজন দর্শক আছেন, তাদের ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাসেল বলছি। জি জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে আমি একজন আমেরিকান নাগরিক, জি, আমি ডুয়াল সিটিজেনশিপের জন্য আবেদন করতে চাই, এবং ফ্রি ডকুমেন্ট কি লাগবে আমি দয়া করে আমাদের মাধ্যমে জানতে চাই। যদি জানতে পারি তাহলে আমি উপকৃত হব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বেলায়েত হোসেন বেলাল। ডুয়াল সিটিজেনশিপ এক সময় ছিল বিরাট বড় কবে পাবো, এবার এখন যদি অ্যাপ্লাই করি, গাদা গাদা কাগজপত্র জমা দিতে হবে, কত টাকা আপনি পাঠাইছেন, কত রিসিপ্ট ছিল, জমি জমার, বাংলাদেশের আত্মীয় স্বজনের জন্মসূত্রে সবকিছু জমা দিতে হইতো, হুইচ ইজ লাইক বাংলাদেশের ট্রেডিশনাল অত মোটা ফাইল। এখন আর সেই দিন নাই। এখন বাংলাদেশ গভর্নমেন্টকে ধন্যবাদ দেওয়ার মতো, অবশ্যই 5-7 বছর, ইভেন অনেক আগের কথা যদি বলি, আজকে 15 বছর আগের কথা, 10 বছরও লাগতো। আমার 2 বছর লেগেছে। রিসেন্টলি আমি বলতেছি আজকে থেকে 20 বছর আগের কথা, ঠিক আছে, 25 বছর আগের কথা না, 22 সালে, আমারটা 22 সালে। আমি বলছি 2000 সালের কথা, আমি বলি 2005-এর কথা। তখন অ্যাপ্লাই করলে 10 বছরও লাগতো হইতো না। কনসুলেটে আমরা প্রায় যেটা, ভাই কি অবস্থা, ভাই হবে কোনোদিন। যাই, সরি, আমরা সংক্ষিপ্ত করি। এখন যে জিনিসটা হচ্ছে, যদি আপনি অ্যাপ্লাই করেন 45 to 60 ডেজের মধ্যে মোস্ট অফ দ্য টাইম আপনার ডুয়াল সিটিজেনশিপ হয়ে যাচ্ছে। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল কি কি লাগবে। কাগজপত্র। সো আপনার বাংলাদেশি পাসপোর্টের 1 থেকে 7 পাতা, সেটা ডিজিটাল আপনার পাসপোর্ট থাকুক, অ্যানালগ পাসপোর্ট থাকুক, যত পুরাতনই থাকুক, এক্সপায়ার হোক, পাসপোর্টের কপি থাকতে হবে বাংলাদেশি, এজ আপনি আপনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট থাকতে হবে। আর যদি আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভালো, যদি না থাকে বার্থ সার্টিফিকেট এন্ড বাংলাদেশি পাসপোর্ট, এই দুইটা বাধ্যতামূলক। 2 কপি ছবি থাকতে হবে।
বাংলাদেশের অ্যাড্রেস আপনি দিবেন, যেটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন, আপনি যে এলাকায় থাকেন, এবং যদি আপনি চেঞ্জ হয়ে থাকে এলাকায় সেটাও আপনি ডেসক্রাইব করবেন। এগুলো যদি নিয়ে আসেন, আমরা যদি প্রসেস করে দিই 45 to 60 days এর মধ্যে হচ্ছে, এখন 2 মাসের হ্যাঁ, মধ্যে আপনার হয়ে এই যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের প্রফেসর সাহেবের করেছে, তার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, 2 মাসের মধ্যে হয়ে যায়। 2 মাসও হয়নি, হ্যাঁ, এতও লাগে। ম্যাক্সিমাম 2 months, হ্যাঁ। 45 days ডিপেন্ড। বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স হবে, আপনি যে অ্যাড্রেস দিবেন, যে ফোন নাম্বার দিবেন, ওই নাম্বারে আপনার লোকাল প্রেসিডেন্ট যাবে। জাস্ট উনি এই জায়গায় জন্মগ্রহণকারী, উনি রিয়ালি বাঙালি, উনি বাংলাদেশি বাঙালি, ওরা জাস্ট ওরা জানতে চাবে, দ্যাটস ইট। ওরা রিপোর্ট দেবে, আপলোড হয়ে যাবে। আগের মতো আর নাই যে ফাইল চালাচালি করতে হবে, কেউ কোথাও যাবে। বাংলাদেশে অনেকটাই অনেক change হয়ে গেছে। অনলাইন এভরিথিং ইজ অনলাইন এন্ড ম্যানুয়াল ফাইল। অনেস্টলি আমি ঢাকাতে রিসেন্টলি আসি বিভিন্ন কাজে, এই ধরনের বিভিন্ন কাজ ছিল আমার। হিয়ার এন্ড দেয়ার যতগুলি ফাইল সাবমিট, অল ইজ অনলাইন, জাস্ট দে ডু ইমেল দিস অফিস টু দ্যাট অফিস। আগের মতো আর নাই যে মোটা একটা ফাইল নিয়ে কান্দের মধ্যে নিয়ে কাউকে পাঠান, পিওনকে পাঠান, এই অফিস তো ওই অফিস। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছি। এটা খুব সহজ বিষয়, আপনি Dual নিজেও citizen করতে এখন পারেন, অনেক easy। হ্যাঁ নিজেই করতে পারেন, অথবা এই বাংলা ইমিগ্রেশন সার্ভিসে যদি আসেন বিলায়েত হোসেন বিলাল সাহেবের কাছে, উনিও খুব সহজে খুব সুন্দর করে দেবে, খুব জাস্ট কোনো ব্যাপারই না, খুব সহজ একটা বিষয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল বলছিলাম। জি আমি পেনসিলভেনিয়াতে থাকি। জি তো আমার হলো মানডে টু ফ্রাইডে কাজ। তো আমি উইকেন্ডেতে আসতে চাচ্ছি যে আমি আমার নো ভিসা করানো দরকার ইউএস পাসপোর্টে। জি তো আসলে করাতে পারবো কিনা বা জমা দিয়ে যেতে পারবো কিনা। মানডে টু ফ্রাইডে হচ্ছে আপনার কাজ, নো ভিসা করাতে চান, কোথায় করাতে চান, মানে কার কাছে আসতে চান? এই বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব বিলায়েত হোসেন বিলাল। যেহেতু উনি মানডে টু ফ্রাইডে কাজ করেন, উইকডেতে ওনার সময় হবে না। ইয়েস, যারা আউট অফ স্টেট থেকে আসে অথবা যাদের নিতান্ত সময় হয় না, আমরা তাদের পাসপোর্ট নেই, নো ভিসার কাজ আমরা করি। যদি আপনার এরকম প্রয়োজন পড়ে, ইয়েস আপনি আমাদের কাছে দিতে পারেন, আমরা করে দেবো, পরে আপনি পিক করতে পারবেন। সেটা যে কোনো স্টেট থেকেই হোক, কেউ বাই মেলে পাঠাইতে পারে, কেউ ফিজিক্যালে জমা দিতে পারে। আর মানডে টু ফ্রাইডে কনসুলেট খোলা আছে, যদি কেউ সময় মেক করতে পারে কনসুলেটে যেতে পারেন। আর আমাদের সার্ভিস যদি কেউ নিতে চান, ওয়েলকাম, আমরাও করি। সেটা আপনি বাই মেলে দিতে পারবেন, ফিজিক্যাল আপনি জমা দিতে পারেন। তার মানে উনি আসলে শনি রবি আসবে, আপনার এখানে আসতে উইকেন্ডে যদি পারবেন। আপনি আসেন, আমরা খোলা আছে 7 days। ইয়েস, আমরা accept অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক দূর থেকে ফোন করেছেন, আপনি আসতে পারেন শনি রবিতে আসে, এই আপনার এখানে বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আসলে আপনার সেবাটি পেতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আর যা আমাদের হাতে সময় নেই, কিন্তু একটু আমি জানতে চাইবো যে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে বড় হয়ে যেতে পারেন কিনা, বা কি 1-1.5 মিনিটের মধ্যে একটু যদি বলেন। অনেকেই, সেটা হয়তো আপনার কোশ্চেন ছিল, যদি ইউএস পাসপোর্ট থাকে এবং হ্যাঁ, বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্ট passport থাকে, থাকে। অথবা অনলি বাংলাদেশি পাসপোর্ট, দুইটার একটা। সোজা কথা, যদি আপনি বাংলাদেশ থেকে হজে যেতে চান, বড় হজে, আপনাকে বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে, সেটা ইউএস থাক অর না থাক। আচ্ছা, আমাদের কোশ্চেন অনেক সময় থাকে যে আমাদের ইউএসও আছে প্লাস বাংলাদেশও আছে। ওকে, সো যদি ইউএস এবং বাংলাদেশ টু টুগেদার থাকে, তখনই কোশ্চেনটা একটু বেশি থাকে, একটু বিভিন্ন ভয় কাজ করে আমাদের মধ্যে, সেজন্য। ওকে, ইয়েস, বাংলাদেশ থেকে হজ করতে গেলে সেটা আপনাকে বাংলাদেশি পাসপোর্ট ইউজ করতে হবে। যদি কারো থাকে ফাইন, যদি না থাকে আপনাকে করতে হবে। একটা জিনিস শুধুমাত্র বাধ্যতামূলক, ফিঙ্গারপ্রিন্ট। ওকে, সো হজে হয়তো অনেকেই ফ্লাই করবে মে অ্যারাউন্ড, বাট এখন থেকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অনেকের জন্য সেটা যক্ষি ঝামেলা, ভাই আমি একবার বাংলাদেশে আসবো যাবো, টাইম একটা কনজিউম ব্যাপার, আমরা সবাই কাজ করি, এবং একটা টিকিটেরও কষ্ট আছে। এবং আসা যাওয়া গেলে শুধু টিকিটে যে আপনার চলবে তা না, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী আছে, একটু খরচা হয়, ভালোই খরচা হয় দেশে আসা যাওয়ার জন্য। তো অনেকে চাই যদি এই ফ্যাসিলিটিসটা যদি আমরা আমেরিকাতে বসে পাই, আব্বা আম্মাকে, বয়স্ক মানুষ, আসা যাওয়া করাটা কষ্টকর, 24 ঘন্টা যাবে, 24 ঘন্টায় আসবে। যদি এই ফ্যাসিলিটিসটা আমরা আমেরিকায় পাই, যে ফিঙ্গারপ্রিন্টটা যদি করাইতে পারি আমেরিকায় আমার আব্বা আম্মার, তাহলে আব্বা আম্মা ফাইনাল টাইমে যখন ফ্লাইট হবে তখন যাবে। ইয়েস, আমরা সেটাও সম্ভব। সো খুবই আপনাদের সহজ। কষ্ট করা ছাড়াই যদি এ জায়গায় কেউ যারা হজে যাবেন বাংলাদেশ থেকে বিশেষ করে, তারা এ জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। জাস্ট আপনার শুধুমাত্র ছবি লাগবে, বাংলাদেশি পাসপোর্টটা লাগবে, যেই পাসপোর্ট দিয়ে আপনি ট্রাভেলিং করবেন। সেটা আপনার ফটোকপি পাসপোর্টের হোক, যদি ক্লিয়ার হয় উইথ দ্য বারকোড, বিকজ অফ বারকোড স্ক্যান করতে হবে আমাদেরকে।
সো আমরা আপনার বায়োমেট্রিকের জন্য হজ মিনিস্ট্রিতে আমরা আপনার পাসপোর্ট আপলোড উইথ দ্য ফিঙ্গারপ্রিন্ট আপলোড করে দেবো, দেন ফ্লাইটের আগে আপনার দেশে গেলেই চলবে। সো আপনাকে 2 বার বাংলাদেশ যেতে হবে না হজের জন্য, একবারই আপনার যথেষ্ট। খুবই একটা ভালো আপনি সংবাদ দিলেন, কারণ এটা আমাদের মনের প্রাণের টান এবং ধর্মীয় একটি বড় আমাদের আকাঙ্ক্ষা থাকে এখানে যাওয়ার জন্য। সহজে 2 বার আসা যাওয়া বাংলাদেশে ফিঙ্গারপ্রিন্টের জন্য দেশে যেতে হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল, আপনার চমৎকারী আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ। আপনি অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং গুরুত্বপূর্ণ আজকে 2টো বিষয়ে আমরা আলাপ করতে পেরেছি এবং দর্শকদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিবিএন এর সকল দর্শককে। দর্শক, ফিঙ্গারপ্রিন্ট, নো ভিসা, ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য যদি কারো প্রয়োজন হয়, মানডে টু ফ্রাইডে অফিস আওয়ার আমরা আসি, আর ইভেন 7 days অফিস আছে। সো যদি কারো লাগে, জ্যাকসন হাইটস বাংলা ট্রাভেলস অ্যান্ড বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, সো ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন। অ্যান্ড যদি কোনো কারো পরামর্শের প্রয়োজন হয়, সেজন্য আমরা কোনো ধরনের ফি কিছু নেই না। এনিথিং, সেটা আপনার সিটিজেনশিপের জন্য হোক, ওর কারো আছে যে বিনা পরীক্ষায় আমি সিটিজেনশিপ করতে চাই, বা সেটার জন্য হোক, ভোটার আইডি কার্ডের জন্য হোক, ওর আপনার যে কোনো ধরনের সার্ভিস আমরা করে থাকি। কারো যদি প্রয়োজন হয়, চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাকে আবারও ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলাল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে 2টো বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে রিয়েলটর সেলস পারসন কতটা আমাদেরকে সহায়তা করে থাকে, কতটা এনলাইটেড করে, কতটা আর্থিকভাবে আমাদেরকে মজবুত করে, এবং পাশাপাশি আমরা যাদের মেয়াদোত্তীর্ণ গ্রিন কার্ড আছে, সেই গ্রিন কার্ড নিয়ে আমরা আমেরিকার বাইরে যেতে পারবো কিনা, এবং বাংলাদেশি পাসপোর্ট বা আমেরিকান পাসপোর্ট নিয়ে হলেও বাংলাদেশ থেকে আমেরিকায় থাকার পরও বাংলাদেশ থেকে হজে যেতে পারবো কিনা, গেলে কি কি সুবিধাটা আছে, বা কি ধর এখানে বায়োমেট্রিকটা এখানে দিতে পারবো কিনা, বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।